প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর এই নিয়েই মূলত আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো। যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। রাধামোহন রয়, তিনি রয়েছেন আইনজীবী এবং শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন। অন্যদিকে আমাদের সঙ্গে কাজী মাসুম আক্তার, তিনি রয়েছেন পদশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। আমি একেবারে আলোচনা শুরুতেই আজ তন্ময়দাকে দিয়ে শুরু করি। তন্ময়দা, 21 তারিখটাই কেন বেছে নিলেন আপনারা, যেখানে আমরা দেখলাম যে সম্পূর্ণ ঘটনাটা যখন ঘটেছিল তখন কংগ্রেস এর নেপথ্যে ছিল, তারপর দেখলাম সেখান থেকে কিছুটা ক্ষীর তুলে নিল তৃণমূল কংগ্রেস। আপনারাও কি সেই ক্ষীরের মধ্যে থেকে কিছুটা অংশ নিজেদের ভাগে রাখতে চাইছেন, সেই কারণে 21 তারিখ বেছে নিলেন? দেখুন, 21শে জুলাইয়ে আপনারা জানেন কিছুটা ক্ষীর তুলে নেওয়া নয়। এই যে আপনারা বলছেন 21শে জুলাই শহীদ স্মরণ হয়, এই দিন শহীদগুলোর অপমান হয় তাদের আত্মার। এই জন্য বলছি যে দেখুন, আপনি যেটা বললেন প্রথমেই ছিল এটা কংগ্রেসের আন্দোলন। কেউ বলতে পারবেন না যে ওই 13 জন শহীদ আজকে বেঁচে থাকলে তারা তৃণমূলই করতেন বা তারা তৃণমূলে যেতেন। তাহলে কংগ্রেসের আন্দোলনটাকে সেখান থেকে নেত্রী দল চেঞ্জ করে অন্য দল করতে পারেন, তাহলে কি করে তারাও চলে গেল ওখানে। আর তারপরে দেখুন কি হয় 21শে জুলাই নিয়ে। 21শে জুলাইয়ে সেদিন হোম সেক্রেটারি ছিলেন মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তকে 21শে জুলাইয়ের জন্য বোধহয় পুরস্কৃত করা হলো। তিনি হলেন তৃণমূলের মন্ত্রী। ঠিক তাই। আজকে জাস্টিস সুশান্ত চ্যাটার্জির যে কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশন 2014 সালে রিপোর্ট দেওয়া সত্ত্বেও তৃণমূলের নেত্রী 2017 পর্যন্ত চেপে বসেছিলেন, কিচ্ছু করেননি। আর সব থেকে দুঃখ হয় কি জানেন, সেই জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশনে বলা ছিল যে এই যারা ভিকটিম তাদেরকে 25 লাখ টাকা করে অন্তত কম্পেনসেশন দেওয়ার কথা। সেইটা না করে তিনি করলেন ওটা কমিয়ে দিয়ে 2 লাখ টাকা করে দিলেন। তাহলে সেই মানুষগুলোকে সামনে রেখে আজকে নাকি এই শহীদ দিবস পালন হচ্ছে। শহীদ মঞ্চটাকে তো পুরোপুরিভাবে রাজনৈতিক মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। রাধামোহন বাবু, আপনিও হয়তো যদিও শাসক দলের পক্ষেই কথা বলবেন, কিন্তু আমার সঙ্গে হয়তো আপনি একমত হবেন। তার কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই যে এতগুলো প্রাণ চলে গেল, তাদের শহীদদের পরিবারকে সেখানে ডাকা হয় ঠিকই, কিন্তু প্রথম সারিতেই আমরা দেখি তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন, তারা ঢেলে সেখানে বসে থাকেন। এমনকি সমর্থকরা যারা একেবারে কাছের মানুষ, তারাও কিন্তু মঞ্চে স্থান পান। প্রশ্নটা একটা জায়গায় যে এই যে শহীদ স্মরণ, আপনারা যেটার কথা বলছেন, শহীদ স্মরণ করে যে দিবসটা আপনারা পালন করা হচ্ছে সেটা রাজনৈতিক রূপরেখা তৈরি করবার জন্য। গতবার আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে স্থির করে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থির করে দিচ্ছেন পরবর্তী সময় কিভাবে লড়াই হবে। এটা কেন আপনারা করে থাকেন? আলাদা কোনো মঞ্চ কি বাধা যায় না? দেখুন, শহীদ দিবসটা কি আছে? শহীদ দিবসটা হচ্ছে যেটা দুঃখর দিন, আমরা দুঃখ পালন করি। এবার আপনি যেটা বলছেন যে প্রথম সারিতে এখন তন্ময়দা বললেন যে উনি কিন্তু ডিস্টার্ব করবেন। আমি আসবো আপনাকে বলার সময় দেওয়া হয়েছে। রাধামোহন বাবু প্লিজ। তো জিনিসটা হচ্ছে এটা খুব দুঃখের সময়, আর তাই জন্য আমরা দুঃখের পালনটা করি। তাই জন্য ওটা নাম হচ্ছে শহীদ দিবস। 13 জন মারা গেছিল। কিন্তু আমি বলি যে নেতারা যে প্রথম সারিতে থাকে, কারণ হচ্ছে নেতারা দেখুন এরা তো সবাই একসাথে সবাই ওই কি বলে মানে মিছিলটা হয়েছিল। এবার এই বক্তব্য এরা কারা রাখবে? এরা নেতাই রাখবে না, অফকোর্স নেতাই রাখবে, কেন ওরা তো ওই সময় সাক্ষী ছিলেন। এবার আমি বলি একটা জিনিস কমপ্লিট করে নিই। এবার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনারা শহীদ দিবস পালন করেন, সেখানে যে ঘটনা ঘটেছিল দুঃখজনক, সেই যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি আপনারা শ্রদ্ধা জানান, ঠিক আছে? তাহলে আপনি একটা জিনিস ভাবুন তো, 2021-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের পর এই 2024-এর আজকে হচ্ছে 15ই জুলাই, এখনো পর্যন্ত রাজনৈতিক হিংসায় কতগুলো প্রাণ গিয়েছে শাসক বিরোধী দুপক্ষেই। এবং এক মিনিট আমার প্রশ্নটা শেষ করি। শাসক বিরোধী দুপক্ষেরই অনেকের প্রাণ গিয়েছে, তো তাদের জন্য আপনারা কোনো শহীদ দিবস হিসেবে কিছু পালন কেন করেন না? গতকালকেও আমরা দেখেছি, আমি তন্ময়বাবু আপনাকে বলতে দেবো, আমরা গতকালকেও দেখেছি ইসলামপুরে শুট আউটের ঘটনা, আপনাদের দলেরই একজনের মৃত্যু হয়েছে, তাদের জন্য কি আপনারা আলাদা করে কিছু শোক জ্ঞাপন করবেন না? একদম ঠিক বললেন আপনি। দেখুন, এই যে পোস্ট পোল ভায়োলেন্স, যে বিজেপি একটা এজেন্ডা নিয়ে বসে থাকে, পোস্ট পোল ভায়োলেন্স, হ্যাঁ আমি এটাতেই আসছি, আমি এটাতে বলছি। এই যে পোস্ট পোল ভায়োলেন্স যেটা হচ্ছে না, এটা বিজেপির একটা মানে সাজানো গল্প। কেন তৃণমূল নেতা তৃণমূলকে মারছেন, এটা কিন্তু ভুল বলছেন, এটা কিন্তু ভুল বলছেন। ইসলামপুরে গোহারান হেরেছে বিজেপিরা, এটা একটা রাগ বিজেপি। দেখুন, ইলেকশনের টাইমে বিজেপিরা বলছিল আমাদেরকে ভোট দিতে দেয়নি, মানে জনগণকে ভোট দিতে দেয়নি, কিন্তু আপনি ট্রেনটা দেখেছিলেন, আপ ডাউন হচ্ছিল।
তার মানে কি ভোট দিতে দিতে মানে আমি দেওয়া যে হয়েছিল প্রশ্নটা তাই জন্য করেছি, সেটার আপ ডাউন উত্তরটা হয়েছিল। please দিন যে না আমি গণতন্ত্র ওখানটাই কোথায়? আসছি, হ্যাঁ, আমরা তো বলুন। আইনজীবী, তো আমরা একটা জিনিসে বলতে গেলে আমাদের একটু না, না, আপনি যেটা জিজ্ঞেস করেছেন সেটা উত্তরটা দিন। তন্ময়বাবু, আপনাকে বলার সুযোগ দেওয়া। এবার আমি বলি যে জিনিসটা হচ্ছে যে দেখুন ম্যাক্সিমাম ভায়োলেন্স আমাদের আগেনস্টে হচ্ছে, বিরোধীরা করছে, বিরোধীরা সব এক আপনারাও হয়ে করুন না, একটা দিবস বিরোধী- তাদের জন্য আপনারাই তো রাখুন না। বলেন গ্রাসরুটে নাকি বিরোধীদের কোনো সংগঠন নেই। হ্যাঁ, তাহলে বিরোধীরা সংগঠন কি নেই করে বলে, আপনাদের বলবে? এত সংগঠন নেই, মানুষের mandate নিয়ে পায়ে আপনারা তলায় এসেছেন, মাটি আপনারা নেই, জয়ী হয়েছেন, জনগণ তারপরে বলছেন সাথে নেই, বিরোধীরা করছে। তাই জন্য বলছি সংগঠন নেই, পায়ে তলা মাটি নেই, আর ওদের জনগণ সাথে নেই, তাই জন্য ওরা ঘাবড়ে এইসব করছে, আর আমাদের তো কর্মীদের আচ্ছা, ঠিক আমাদের আছে, নিজেদের মারছে। আপনারা তাদের জন্য একটা দিবস রাখুন না, কারণ তারাও তো প্রাণ হারাচ্ছেন, অনেক মা তার সন্তান হারিয়ে নিশ্চয়ই, আপনি কাঁদছেন। এটা বলছেন, এটা নিশ্চয়ই ইসলামপুরের আমরা ঘটনা ভাবনা আপনাদের চিন্তা করব। চোখের সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটাও কষ্টকর একটা ব্যাপার, দুঃখের ব্যাপার, এটা আমরা ভাবনা চিন্তা করবো নিশ্চয়ই। অসাধারণ। কিন্তু কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, আমি আপনার কাছে আচ্ছা, গণতন্ত্র হত্যা দিবস, এই দিবসটা পালনের সমস্যা কোথায়? দেখুন, এই পঞ্চায়েত নির্বাচনে 55 জন মরেছে, পঞ্চায়েতে 55। মুর্শিদাবাদে 4 জনের মানে মৃত্যুর সাক্ষী আমি ছিলাম, একেবারে সামনে থেকে দেখেছি কিভাবে এক এক করে লাশ। ওরাও মানুষ, ওরাও বাঙালি, ওদেরও মৃত্যুর সময় যন্ত্রণা হয়েছে ভীষণ। ওরা শুধুমাত্র ওই শহীদ দিবসে মরেনি, এইটুকু ওদের দুর্ভাগ্য। 13 জন মরেছিল শহীদ দিবসে। সিরাজুল ইসলাম মণ্ডল মাননীয়া বেঁচে আছেন, এখন মুখ্যমন্ত্রী। তাকে যিনি বাঁচিয়েছেন, ঈশ্বর বলা যায় তার কাছে। যখন অতিরিক্ত কমিশনার অফ পুলিশ, কলকাতা অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ বাজপাই, उसको मार दो এই লেখা আছে, একদম খতম কর দো, মমতা ব্যানার্জি উদ্দেশ্যে বলছি। 13 জন খতম হয়ে গেছে অলরেডি, অজস্র আহত। মমতার দিকে তখন বন্দুক তাক, তখন ওই সিরাজউদ্দিন মণ্ডল দীনেশ বাজপাইয়ের দিকে বন্দুক ধরেছিলেন। একেবারে সমস্ত খবরের কাছে প্রমাণ, সমস্ত টিভি চ্যানেল আলোচিত হয়েছিল। দীনেশ বাজপেয়ী বন্দুকটা চালাতে পারি, তার লোকজন চালাতে পারি। মমতা ব্যানার্জি এখন আর এই পৃথিবীতে থাকতে না, ওই 1993 সালের পর যুবনেত্রী হওয়ার পর তৃণমূল তৈরি হতো না, তখন সেই সিরাজউদ্দিন মণ্ডল আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদছে যে আমার চাকরি চলে গিয়েছিল, তখন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর তাকে চাকরিতে নেওয়ার কথা, নেয়নি। গত বছর 2023-এর জুন মাসে মমতা ব্যানার্জির কাছে দেখা করতে গিয়েছিল নবান্ন, তার সঙ্গে পুলিশ অফিসার ছিল নির্মল বাবু, তার সঙ্গে তিনি পুলিশের বড় অফিসার ছিলেন তৎকালীন, এখন রিটায়ার, তিনি সাক্ষী, তিনি ছিলেন তখন। তো মমতা ব্যানার্জি গোপালিকাকে বলেছেন, তার আধিকারিক গোপালিকা, বিপি গোপালিক, বিপি গোপালিকা, যে আমাকে প্রাণে বাঁচিয়েছে, ওয়ার্ড প্রাণে বাঁচিয়েছে, একে চাকরি যেভাবে হোক দিতে হবে। গত বছর জুন মাসের কথা, এখনো কি তিনি প্রাণে বাঁচিয়েছে না, একটুখানি বলে দিই। সেই প্রাণে বাঁচানোর সময় যখন এই কথাটা হচ্ছে এবং ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে, এ আমাকে প্রাণে বাঁচিয়েছে, এ আমার জীবন বাঁচিয়েছে, এই ছবি, ওই ঘরের ছবি, দেখে নিন, এই দেখে নিন, দেখে নিন, ভালো করে দেখে নিন, না প্রাণে বাঁচিয়েছে। এখনো চাকরি পাইনি, হন্যে হয়ে ঘুরছে। একবার একটু দেখাতে দেখুন দেখুন, আপনি দেখেন, আপনি একটু please দেখান, এই তো আমার দেখাচ্ছি, ওটা দেখানো সম্ভব হয়। এই দেখেন, প্রাণে বাঁচিয়েছে। আমাকে আজকে কাঁদতে কাঁদতে বলছে, যাচ্ছেন একটু বলবেন, আমার একটা দায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আপনি শহীদের কথা বলছেন না, আপনি তো বেঁচে আছেন, আপনি একবার যারা রয়েছেন, আপনি তো বেঁচে আছেন, এটা দেখুন। কাজীবাবু যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু দর্শকদের সুবিধার্থে যারা রয়েছেন আরো একজন দুজন, তাদের হচ্ছে পরিচয়টা নির্মল দিন। বাবু, পুলিশের অফিসার, বাঁদিকে আর ডান দিকে রয়েছেন সিরাজউদ্দিন মণ্ডল, আর আপনি মুখ্যমন্ত্রী। যদি একবার হাত দিয়ে আইডেন্টিফাই হ্যাঁ, করেন। এই হচ্ছে নির্মল বাবু, পুলিশের তৎকালীন বড় অফিসার ছিলেন, ডিজিপি ছিলেন না কি ছিলেন, উনি আমার বাড়িতে এসেছিলেন। আর ইনি হচ্ছেন সিরাজউদ্দিন মণ্ডল, যার রাধামোহন চাকরি বাবু চলে চেনেন? গেছে। এনাকে চেনেন? ভালোবাসা যার ছবিটা দেখাচ্ছেন, চিনতে পারছেন? ভালোবাসা, ভক্তি। চিনতে পারছেন? আপনি আমি- চিনতে পারছেন? না, ইনি বলেন না, তারপরে- আমি প্রশ্ন করছি, বলুন না, ওনার চিনতে লেখা পারছেন? আবেদন, মুখ্যমন্ত্রীকে দেওয়া আবেদন, চিফ মিনিস্টার দেখে নিন এই আবেদনের কাগজ দেখে নিন, 3 পাতার আবেদন। তাতে উনি পরিষ্কার বলেছেন কি ঘটনা ঘটেছে, সই দেখে নিন। ওনার সম্পর্কে অজস্র খবরের কাছে নিউজ, ওনার কাগজ, আইডেন্টি কার্ড, receiving-টা কোথায়? ওনার সম্পর্কে নিউজ। এই না, না, দেখুন, এটা কিন্তু বাজপেয়ী নির্দেশে মমতার মাথায় লাঠি, এই দেখুন তৎকালীন কি এগুলো আমি বলি চিঠি যখন দেওয়া হয় একটা আমি একটা এটা মানবিকতা দাদা, যখন এই কোনো দেখুন, ডকুমেন্ট দেওয়া হয় মমতার তখন মাথায় একটা লাঠি রিসিভিং ভর্তি হয়। বন্দুক এই ধরেছিলেন চিঠিটা বাজপেয়ী কি মুখে। দেওয়া হয়েছিল? আচ্ছা দেখুন, চিঠিটা এটা দেখুন দেখতে চাই। কি লেখা আছে, আমি চিঠিটা মমতার দেখতে চাই। মাথায় লাঠি ভর্তি না, না, বন্দুক এটা ধরেছিলেন এই বাজপেয়ী দাতা মুখে। বললে তো হবে না, মিডিয়া খবরের দাতা কাগজের বললে তো নিউজ, হবে মিডিয়া, না। গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আনন্দবাজার সব প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা প্রথম শ্রেণী মিডিয়া নিউজ। আচ্ছা কাজীবাবু, না, আপনি আমি বলি। এক মিনিট, আমি কাজীবাবু আপনার কাছে receiving আসবো। কোথায়? রাধামোহন বাবু, আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দিলাম সেই সমস্ত কথা, আপনার সবকিছু বাদ দিয়ে দিলাম। আপনি আমি রাজ্যসভার এদিকে ফোন করেছিলাম। কাজীবাবু যে ছবিটা দেখালো আপনি তাকেও চিনতে পারছেন না, খুব ভালো কথা। আচ্ছা বলুন তো, যে 13 জন শহীদ মারা গিয়েছিলেন তাদের পরিবারের খোঁজ আপনারা বছরে কবার নেন?